কলম হাতে কবিতার সাথে কবিতা পাঠ করি। আচ্ছা, এবার এবার আমরা বাংলা সাহিত্যকে যদি ভাগ করি, কয়েকটা ভাগে ভাগ করব। তার মধ্যে আমরা যেটা জেনে আসছি, মধ্যযুগ এবং বৈষ্ণব সাহিত্য, শ্রীকৃষ্ণ, বিদ্যাপতি, শব্দাবলী, চণ্ডীদাসের পদাবলী, সংস্কৃত থেকে কিছু অনুবাদেরও আমরা পেয়ে থাকি। তার মধ্যে মঙ্গল কাব্য, তারপরে যে ব্যাপারটা আমরা আধুনিক এবং আধুনিক সাহিত্যের এই পর্যন্ত পথ চলা, এবং এটাকে আমি একটু ভেঙে দেখাবো ঠিক কি আধুনিক সাহিত্যটা আমার কাছে এই তারও কিছু উপাখ্যান আছে। তারপরে আমি কবিতা পাঠ করব। আহ, চর্যাপদ থেকে আসলে আমাদের সাহিত্যটা এসেছে। প্রাচীনতম যে নিদর্শনগুলো ছিল আমাদের, সেই নিদর্শন থেকে আমরা এই চর্যাপদের কিছু উপাখ্যান বা কিছু রচনা আমরা খুঁজে পেয়েছিলাম। ধারণা করা হয় সেই শতাব্দী থেকে পদের যে শতাব্দীগুলো চলেছিল তার উদ্ভব হয়েছিল। এই উদ্ভব থেকেই আমরা বাংলা ভাষাকে আসলে খুঁজে পেয়েছি, যেটা বাংলা ভাষার উপরে যারা গবেষণা করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে একটা ভিন্ন মত হচ্ছে যে চর্যাপদ হাজার হাজার বছরের ইতিহাস। বাংলা ভাষাটা এতটা প্রসিদ্ধ, পৃথিবীতে প্রসিদ্ধ নয়। হা উহু করে যে শব্দটা প্রকাশ করি বা লিখতে পারি, সেটা অন্য কোনো ভাষায় ওইভাবে লেখা যায় না। এই লেখাটা আপনারা নিজেরা ট্রাই করে দেখেছেন হয়তো। 1907 খ্রিস্টাব্দ, হ্যাঁ, খ্রিস্টাব্দ ইতিহাসবিদরা কিন্তু সেই সাক্ষী দিয়ে হরপ্পা প্রথম চর্যাপদের একটি উদ্ধার করেন। তখন থেকেই ধরা হয় আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় যে ভাষাতত্ত্ববিদ ছিলেন, বিশ্লেষণ করে বারবার দেখেছেন যে না, বাংলা ভাষার আসলে অনস্বীকার্য যোগসূত্র ওই বৈজ্ঞানিক, কিন্তু বিভিন্ন ভাষাবিদ এবং ইতিহাসবিদরা কিন্তু সাক্ষী দেয় প্রচলন প্রসার হাজার বছরের। যাই হোক, আমি সংক্ষেপেই আলোচনা করব। এবার যুগে আমরা যদি যাই, এটা প্রাচীন যুগের কথা বলেছি চর্যাপদের। মধ্যযুগে যদি যাই আমরা, আমি এই আলোচনাটা একটু একটু কথা একটু দেরি হয়ে গেছে আমার 5 মিনিট। 1204 সালে গৌরী তুর্কি আক্রমণের সময়, আপনারা হয়তো গৌরীয় শাসন পড়েছেন, এটা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে, আর ওই সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়। সেই সময় যারা শাসন করতেন, এই উপমহাদেশে শাসন করতেন, 1 সাল থেকে 1350 পর্যন্ত বাংলা সাহিত্য খুব খারাপ একটা সময় গিয়েছিল। আমি তার আগেকার কথাটা বলেছি, 1204 থেকে 1204 থেকে 1204 থেকে কিন্তু মধ্যভাগ, আর এই মধ্যভাগটাই কিন্তু অন্ধকার যুগ বলা হয়। এরকম কিছু রচনা হয়নি। গৌরী শাসন অবস্থায় আমরা দেখেছি, ইতিহাসে দেখেছি, আমাদের বাংলা ভাষাভাষী যত কবি সাহিত্যিক লেখক ছিলেন, তাদের হাত, আঙুল, পা, চোখ এগুলোকে উপড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছিল, এবং এটা একটা রোষানল ছিল। এটা একটা ভিন্নভাবে উপস্থাপন মরিয়ে হয়েছিল, যখন এখন যারা করছে, যেরকম বাংলা সাহিত্যকে নষ্ট করে দেওয়ার জন্য। বাংলা সাহিত্য স্পিকারটার সামনে, আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। আহ, বাংলা সাহিত্যকে নষ্ট করার জন্য এখনো উঠে পড়ে মরিয়া হয়ে লেগে আছে কিছু মানুষ, যে যার মতো ভাবে বাংলাকে উপস্থাপন করছে। আমি এর আহ, কথা পরে বলি। এই শেষ পর্যন্ত আমি মনে করি এই ভীত সন্ত্রাস থাকার কারণেই প্রায় 50 থেকে 60 বছর আমাদের সাহিত্যে সেরকমভাবে কোনো আহ, উত্তরোত্তর সাফল্য আমরা দেখে এলো। প্রচুর বাধাগ্রস্ত হয়েছিল আমাদের সাহিত্য। আর সেই সময়টা এই জন্যই অন্ধকার যুগ বলা হয়। এই সময় সাহিত্যের মূলত ধর্মীয় বিষয় নির্ভর ছিল। প্রথম দিকে সমস্ত রচনাই ছিল গদ্যমূলক, পদ্যমূলক, তুলট কাগজে লেখা পুঁথির মাধ্যমে সাহিত্য চর্চা চলত। অনেক ভাষাবিদ অন্ধকার যুগকে স্বীকার করেন না। আসলে স্বীকার না করার পেছনে কারণ আছে, কারণ কিছু সাহিত্য কিন্তু রচনা হয়েছে, কিছু সাহিত্য কিন্তু রচনা তখন হয়েছে। আমরা আমরা দেখতে পাই, ইতিহাস ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে কিছু সাহিত্য তখন একটা ধর্ম, একটা বর্ণ নির্বিশেষ, মানে সমস্ত ধর্মকে নিয়ে নয়, একটা ধর্মকে পুঁজি করে সাহিত্য রচনা হয়েছে। তো সেই ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে তুর্কি এবং মুসলমান। এই দুটো মানে এটাকে জাতি বলা হয়। এই জাত দুটো তাদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য কিছুটা আগ্রাসী মনোভাব চালিয়েছে। এই মনোভাবের কারণে আজ পর্যন্ত ইতিহাসের পাতায় তারা কলঙ্কিত। আমি আবারও বলছি, যারা সাহিত্য রচনা করেন তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো বর্ণ নেই, তাদের কোনো জাত নেই, তাদের কোনো দেশ নেই। আমরা এই ব্যাপারটা নিয়ে আবার একটা সময় আলাপ করব। আসলে সাহিত্য যারা রচনা করছেন, লেখক, কবি, তাদের কোনো জাত থাকতে নেই। এবার আসি বৈষ্ণব সাহিত্য। আমি প্রথমেই যে আলোচনা করেছি বৈষ্ণব সাহিত্যর, আসলে বৈষ্ণব মতকে কেন্দ্র করে দেখুন, একটা সময়ে 1350 পর্যন্ত মুসলমানরা কিন্তু তাদের সাহিত্য, তাদের কোরআন হাদিস, তাদের যে যুদ্ধের দামামা, এই সব ব্যাপারগুলোকে প্রাধান্য দিয়েই কিন্তু তারা সাহিত্য রচনার দিকে উদ্বুদ্ধ করেছে, বাধ্য করেছে সাহিত্যিক বা লেখকদের, তখন ঢাল হিসেবে ব্যবহার করেছে। এবার বৈষ্ণবরা এসে কি করলো, তাদের মত, তাদের মতের কেন্দ্র অনুযায়ী বৈষ্ণব সাহিত্য আবার পঞ্চদশ শতকে শ্রী চৈতন্যদেবের ভাব বিপ্লবকে কেন্দ্র করে গোটা বাংলা সাহিত্যে বৈষ্ণব সাহিত্যের জন্ম হয়। বৈষ্ণব ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্যদেব কোনো পুস্তক লিখে যাননি, অথচ তাকে ঘিরেই জন্ম নেয় এবং মানুষ আত্মস্থ করে এই সাহিত্যকে, যা আমরা পুঁথি হিসেবে পেয়ে থাকি। চতুর্দশ শতকের বিদ্যাপতি চণ্ডীদাসের সময়, আমরা চণ্ডীদাসের সময় 1600 শতক, এই শতকটায় এই সাহিত্যের বিকাশ হয়, উদ্ভূত হয়। আমাদের বাংলা সাহিত্যে আরেকটা পাঠ যোগ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা। রাধাকৃষ্ণের যে প্রেমলীলাটা ছিল সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের প্রত্যেক দিনের জীবনলিপি, এটাকে একটা কাল্পনিকভাবেও লেখা হয়েছে। তো এরপরে, হ্যাঁ, শুভ সন্ধ্যা, এরপরে আমরা আবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন। এটা মূল নিবন্ধন থেকে, একটা জায়গা থেকে বেরিয়ে এসে মুসলমানের পর হচ্ছে, এখন আপনারা বলেন, আপনারা যারা লাইভে আছেন, আমি আপনাদের মতামতটাও চাই, আপনারা লিখবেন। সাহিত্য কি ঠিক একটি ধর্ম, একটি বর্ণ, একটি দেবতা, একটি আল্লাহ, একটি ঈশ্বর, একে নির্ভর করে লিখবে, না বিস্তর এর জায়গাটা সবার জন্য সমান, উন্মুক্ত? হ্যাঁ, ধন্যবাদ হেলেনারা, সিডনি। আমি কমেন্টসের উত্তরটা দিতে পারছি না, কিন্তু
যে কমেন্টসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে বা সাহিত্য সম্বন্ধে কিছু জানার যদি থাকে, আমি কিন্তু আমি সেটার উত্তর এবং সেটার যুক্তি খণ্ডানোর চেষ্টা করব, তবে সেটা অবশ্যই পজিটিভ। যেহেতু সাহিত্যের গ্রুপ, আমরা সুন্দর এবং সাবলীল প্রশ্ন করব, আমি যথাসাধ্য তার উত্তর দেব। শ্রীকৃষ্ণ কীর্তনের কবিতাগুলো হচ্ছে একটি হস্তলিখিত পাণ্ডুলিপি। এটা উদ্ধার করা হয় 1909 সালে বিষ্ণুপুর শহর নিকটবর্তী কাকিল্লা গ্রামের জৈনক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। নেটটা খুব স্লো করছে মনে হয়, তো ইন্টারনেট খুব স্লো করছে, তারপরও আমরা চালিয়ে যাব আমাদের সাধ্য মতে। আপনারা যারা যারা আছেন, আপনাদের মূল্যবান মূল্য, এবার কবিতা পাঠ করব। যদি কারো কবিতা ওইরকম দেওয়ারও থাকে, আপনারা এখানে দিয়ে রাখবেন। কোকিল্লা গ্রাম থেকে রায় বিদ্যাবল্লভ এটি আবিষ্কার করেন। বরু চণ্ডীদাস নামের মধ্যযুগীয় এক কবি এটি রচনা করেন। এই চণ্ডীদাসের যে কাব্য, যে ব্যক্তি এটাকে উদ্ঘাটন করলেন, এই রচনাগুলো খুঁজে পেলেন, তার নাম অনুসারেই কিন্তু এই সাহিত্য, এই সাহিত্যকে আবার আলাদাভাবে দুটো ভাগে ভাগ করা হয়। কেউ কেউ বলে শ্রীকৃষ্ণ রচনা বলি, আবার কেউ কেউ বলে বরুচণ্ডী দাসের সংকলন, বা উনি ওনার মন গড়া লিখেছেন। এটা নিয়ে অনেক যারা ভাষাবিদ আছে তাদের মধ্যে মতানৈক্য আছে, আমরা সেদিকে যাব না। শ্রীকৃষ্ণ বাংলা ভাষার একটি নতুন আঙ্গিক উপস্থাপন করেন। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের নাম শুনেছি। তিনি এখানে শ্রীকৃষ্ণ সম্বন্ধে, শ্রীকৃষ্ণের রচনাবলী সম্বন্ধে তিনি আলাদা একটি মন্তব্য করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনে যে বাংলা ব্যাকরণ বা যে ব্যাকরণগুলো ব্যবহার করা হয়েছে, তা অনেক ক্ষেত্রেই বর্তমানে নতুন বাংলা সম্পর্কে ধারণা দেয়। দেখুন, তাহলে 1909 সালে যে খণ্ডটি বা যে পুঁথিমালা, যে পুস্তকটা পাওয়া গেল, সেটা বর্তমানের শব্দের সাথেও প্রচুর মিল। তাহলে কি আমরা বলবো যে না, এটা চর্যাপদ থেকে আসছে? এই হচ্ছে তার একটি প্রমাণ যে না, যদি বর্তমানের সাথে এই বাংলা ভাষার মেলে, তাহলে 1909 সালে যদি এটা পেয়ে থাকে, তাহলে যদি এটা 1800 শতকের হয়, 19 শতকের হয়, 17 শতকের হয়, 15 শতকের হয়, তাহলে এই 15 শতকের বই, পুস্তকমালাগুলো তাহলে আরো 500 বছর বা 400 বছর বা 100 বছর আগে লেখা। এটার সঠিক ইতিহাস আজ পর্যন্ত কেউ এইভাবে বিস্তরভাবে দিতে পারেনি। একটি ধারণার উপরে দাঁড়িয়ে আছি যে আমাদের বাংলা ভাষাটা চর্যাপদ থেকে এসছে। রাজা রামমোহন রায় কিন্তু সেখানে কিন্তু আবার আলাদা ভিন্ন মত প্রকাশ করেছেন। কবিতা বিশ্বের সাহিত্যেরই একটি অংশ নয় কি? আপনার এই সিডনি, আপনাকে আমি একটা কথা বলি, সাহিত্যটা আসলে সমগ্র কিছু কি নিয়ে বোঝানো হয়। আমার জীবনটাও একটা সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস সমস্ত মিলিয়ে হচ্ছে সাহিত্য। একটি বাবার যেমন 5টি সন্তান, তার প্রধানতম সন্তান হচ্ছে যিনি বড়, যার উপরে এই ফ্যামিলি ডিপেন্ড করে। আর কবিতা হচ্ছে একটি সংসারের সবচেয়ে প্রধানতম অংশ এবং সন্তান। একটি কবিতার একটি লাইনে আপনি পৃথিবীর সব কিছু বুঝিয়ে দিতে পারবেন, যা আপনি একটি উপন্যাসে লিখে শেষ করতে পারবেন না। তাই কবিতা, নজরুল বলেছেন, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। যা সুন্দর তাকে গ্রহণ করতে হয় সুন্দর দিয়ে। আমি অন্য লেখনীগুলোকেও এখানে সস্তা বা কোনো রকম ছোট খাটো করছি না। কবিতা সাহিত্যেরই অংশ এবং সাহিত্যের প্রধানতম অংশ, যাকে ছাড়া সাহিত্য চিন্তা করা যায় না। এবার আমরা বিদ্যাপতি পদাবলিতে আসি। আমি কতগুলো ভাগ করে দিয়েছিলাম যে এই ভাগগুলো নিয়ে আজকে আলোচনা করব, কারণ
লাইভের সময় তো আসলে আমরা ঘন্টাখানেক বলি, তো ঘন্টাখানেক তো আমাদের আসলে ঘন্টাখানেকের মধ্যে হয় না। আমরা অনেক সময় ঘন্টার চেয়ে বেশি সময় আমাদের লাগে। তো ভাষার লেখা বিদ্যাপতি পদাবলীর বাংলা কবিতার বিশেষ প্রভাব রেখেছিল। বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলী কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর বজ্রবলী অনেক বাংলা ভাষার কবিতার এই ভাষার কবিতার রচনা হয়ে থাকে, রচনা হয়েছিল। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংয়ের পদাবলীতে এই ভাষার ব্যবহার কিন্তু দেখা যায়। আপনারা ভানু সিং পড়েছেন কিনা আমি জানি না। সেখানে কিন্তু মৈথিলী ভাষায় কিছু লেখা, বিদ্যাপতির যে কিছু লেখা, কিছু মুন্সিয়ানা উনি কিন্তু ভানু সিংহে দেখিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে পড়ার, কারণ রবীন্দ্রনাথ সব পড়ে এক জীবনে শেষ করা সম্ভব নয়, নজরুলও না। অতএব আমি যতটুকু পড়েছি সেই থেকেই বললাম যে আমি এখানে পেয়েছি। এবার চণ্ডীদাসের পদাবলী কিন্তু রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনীগুলো চণ্ডীদাসের লেখা পদাবলীতে বর্ণনা করা হয়েছে আগেই। বাদু, দেবীজা, দিনা ইত্যাদি বিভিন্ন নামই কিন্তু কখনো কখনো নাম ছাড়াও এই পদাবলীগুলো দেখা গিয়েছে। সেই পদাবলীতে সংস্কৃত ভাষা থেকে শুরু করে, আমার কথা কি শোনা যাচ্ছে, সেই সংস্কৃত ভাষাগুলোও কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে। এবার এই সংস্কৃত ভাষা থেকে যে অনুবাদ করা হয়েছে, সেই অনুবাদের জায়গাটায় যদি আমরা যাই, দেখুন এটা অনেক বড় পাঠ, বাংলা সাহিত্যের ইতিহাসটা অনেক বড় পাঠ। এটা আজকে রাতে না, 2-4 রাত 10 রাতে শেষ করা সম্ভব না। শুধু আমি কিছু কোটেশন নিয়ে এটা একটু আলোচনা করতে চাই। সংস্কৃত ভাষা থেকে যে অনুবাদ করা হয়েছে তার মধ্যে কীর্তিবাসা ওজার শ্রীরাম পাঁচালী আছে, তারপর সে মালাধর বসুর শ্রীকৃষ্ণর বিজয় আছে, মঙ্গল কাব্য আছে। এই কাব্যগুলোকে আলাদা আলাদা করে এবার আপনি যদি সংস্কৃত ভাষা থেকে যে অনুবাদ সম্পাদনা করা হয়েছে, এই কীর্তিবাস ওঝার শ্রীরামের পাঁচালী যদি আপনি পড়েন, মানে এটা নিয়ে আলোচনা করেন, তাহলে 2-4-10 রাতের দরকার আছে। বাংলা সাহিত্যের প্রচুর রকম সম্ভার, অনেক বড় ভান্ডার এটা। এই ভান্ডার নিয়ে আমি আপনি আলোচনা করে শেষ করতে পারবো না, তো যতটুকু পারা যায় আজকে। তারপর কবিতা পাঠ করব। মধুমায় সম্বন্ধে একটু বলতে হবে। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের আসলে 5টি অংশ থাকে। মঙ্গল কাব্য রচনা করেছে মূলত মনসা, যে আমরা যে পূজা করি, আমরা যে পুজোটা দিই মনসা দেবী, এবং চান্দির পুজো বলে যে আমরা বর্ণনা করার জন্য যে কাব্যটাকে আমরা সামনে এনেছি, এবং এটা সংস্করণ করা হয়েছে হিন্দি, বাংলা, ইংরেজিতে, যুগের সাথে তাল মিলিয়ে। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের 2টি শাখায় বিশেষভাবে প্রভাব রাখে, আর সেগুলো হচ্ছে মনসা কাব্য বা মনসা মঙ্গল কাব্য। আর আপনারা হয়তো কানাহরি দত্তের নাম শুনেছেন। মনসা মঙ্গল আদি কবি তিনি। এই মনসা মঙ্গলের ওনার হাত ধরেই আমরা পেয়েছি। আর একটা হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কিন্তু কালাকেতু বা কালকেতু। এখানে এই নামটায় একটু, যেহেতু অনেক আদি, কালকেতু বা কালাকেতু নামে এটার প্রধান চরিত্রকে আমরা সামনে পেয়েছি। একজন বলেছে কালাকেতু, একজন বলেছে যে কালকেতু। এখন প্রশ্ন হচ্ছে, এই সাহিত্যকে আসলে বিভাজন কারা করছে? এখন যারা করছে, আমি বলবো না। ফেসবুকের কিছু সুফল আছে, কুফল আছে, আমরা দেখতে পাই, আমরা আমাদের চোখেই দেখতে পাই, প্রত্যেক দিন দেখতে পাই। আজকে আবার এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু অজয় দা, এই বিবেকানন্দ দা, এই নুরুন নাহার খাতুন, এই আরো যারা আছেন, এদের সাথে হয়তো পরিচয় হয়েছে আমার। তবে অজয়দার সাথে আমার পরিচয় বহুদিনের। অজয়দা শুনছেন আমাকে? আলোচনা ভালো লাগছে অজয়দা?
অজয়দার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। আমরা একসাথে চট্টগ্রামে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করেছি, ভারতে করেছি, অন্য অন্য সাহিত্য সংগঠন, ঢাকায় করেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, কলকাতায় তো আছি। তো বহু দিনের, উনি আমার বড় ভাই। তো সেই জায়গাটা থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই, বাংলা সাহিত্যের প্রসার এবং প্রচার যারা করেছেন, আমি তার নিম্ন কিছু ধারণা আপনাদের দিলাম। 1760 সালে ভরতচন্দ্রের মৃত্যুর সাথে সাথে মধ্যযুগের আসলে সমাপ্তি হয়ে যায়। অন্তর্গত যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলোর শেষ হয়ে যায়। আমি আপনাদের পাঠদান করছি সেরকম কিছু না, আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। বিপ্লব ভাই ভালো আছেন? এবার যুগ সন্ধিক্ষণ, আমরা বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলতে আসে দুই যুগের মিলন আর কি, দুটো যুগের মিলন, এই জন্য যুগ সন্ধিক্ষণ বলা হয়েছে। এবার 1761 থেকে 1860, 1761 থেকে 1860, 100 বছর। এই 100 বছর সময়কালে যুগ সন্ধিকাল বলা হয় সাহিত্যের, বাংলা সাহিত্যের। আর এই সময় মধ্যযুগে আধুনিক যুগের সংমিশ্রণের বৈশিষ্ট্য কিছুটা পাওয়া যায়। আর সেই বৈশিষ্ট্য থেকেই আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। দেখুন, আমরা প্রথম ছিলাম 1300-1200, তারপরে 1400, 1300 অন্ধকার যুগ, তারপরে এখন 1661, তারপরে 1761, তারপর 1861। এরপর কিন্তু আমরা আসবো, আমাদের এই জেনারেশনটা আসবো। আমি এই পর্যন্ত ইতিহাসটা বলে তারপর কবিতা পাঠে চলে যাব। আধুনিক যুগের সংমিশ্রণের যে ধারাবাহিকতা, এই সময় সাহিত্যিক কিন্তু কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর নয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে স্ববিরোধী কবি বলা হয়, কারণ তিনি যা লিখতেন নিজের সময়, নিজের সাথেই নিজে অনেক সময় বিরুদ্ধাচরণ করতেন, নিজের জাতের সাথে সনাতন ধর্মের সাথে তিনি বিরুদ্ধাচরণ করেছেন। তিনি নিয়ম কি, এই মুখে আগুন দাও, তারপর হচ্ছে কি সতীদাহ প্রথা, তিনিও কিন্তু এর ইস্যু করেছে। তারপরে বিদ্যাসাগর এসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু এটা কার্যকর করতে পারেন। কিন্তু আমি দেখেছি, সাহিত্যে পড়ে দেখেছি যে আজ পর্যন্ত যত কবি সাহিত্যিক ছিলেন, আবারও বলছি, কোনো সনাতনী কবি বলে কিছু নেই, সনাতন ধর্মাবলম্বী কোনো কবি নেই, খ্রিস্টান কোনো কবি নেই, মুসলিম কোনো কবি নেই, কবিদের কোনো জাতি নেই, জাত। এবার যদি বলেন আমি ধর্মের মানে বুঝি না তাই আমি নাস্তিক হয়েছি, নাস্তিক মানে যে বিশ্বাস করে সেই হচ্ছে আস্তিক, আর যিনি বিশ্বাস করেন না তিনি হচ্ছে আমি মানে বুঝি না বলে আমি নাস্তিক। তাই বলে আমারও কিন্তু একটা ধর্ম আছে, আমিও তার চরণে, বিধাতার চরণে, আল্লাহর চরণে আমি আমার মাথা ঠেকাই। তাই বলে ভাগ করা চলবে না, সাহিত্যকে ভাগ করে দিচ্ছেন আপনারা। এই ভাগ করাটা একটু বন্ধ করুন, দলাদলিটা বন্ধ করুন। আবার একটা কথা বলি, বিবেকানন্দ দা, আপনি আমাকে ডেকেছেন, মধুময় আমাকে ডেকেছে, আপনি না, আপনিও তার কর্ণধার, ওই হিসেবে পড়েছি। এই যে লাগালাগি, পেছনে কাদা ছোড়াছুড়ি, এই জায়গাগুলো না বন্ধ করতে হবে আমাদের বন্ধ করতে হবে। আমি দীর্ঘদিন বিভিন্ন ফেসবুক গ্রুপে কি বড় বড় পদ যেগুলো দেয় আর কি, সেগুলো বিশ্ব বাংলা প্রতিষ্ঠা করেছিলাম, আছে বিশ্ব বাংলা সাহিত্য নিকেতনটা এখনো। আমি দেখেছি প্রচুর রকম হিংসাত্মক, ব্যঙ্গাত্মক কিছু ব্যাপারগুলো থাকে। আরে একজন কবি তো নিজেই একটা প্রতিষ্ঠান, একজন কবি তো নিজেই একটা সংগঠন, তার আবার কোনো সংগঠন লাগে নাকি? সেই তো একটা দেশ, সেই তো একটা পৃথিবী। তুমি যদি জিজ্ঞেস করো আমার আবাস কোথায়, তাহলে সেই আবাসের নাম বলবো সারা পৃথিবীময়। তুমি যদি জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়,
তাহলে আমি বলবো এই পৃথিবীর সমস্ত মাটি আমার ঘর, আমি নই যাযাবর। আজকে তোমরা যাদের যাযাবর বলছো, করছো যাদের অকপটে পর, তারাই এই পৃথিবীর বুকে ঘুরিয়া বেড়াইয়াছে চরাচর। পুরোটা আমার মনে নেই, আমার যতটুকু মনে আছে আমি ততটুকুই পড়লাম। এবার আমরা আসি আধুনিকে। হ্যাঁ, আধুনিক কবিতার সূচনা আসলে ঠিক আমরা আধুনিক এবং উত্তরাধুনিক এই দুটো জিনিসের মধ্যে আমাদের এখনকার সাহিত্যিক কবিরা খুব ভুল করেন, বিশেষ করে ফেসবুকের বন্ধুরা ভুল করেন। পড়াশোনা করতে হবে প্রচুর, আমার একটা সাজেশন, খুব প্রচন্ড পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে যা লিখছেন, হ্যাঁ, হ্যাঁ, বিবেকানন্দ দা মানিসিংহ পড়েছেন, হ্যাঁ, অনেক অনেক, শুধু কিছু না, অনেক ভিন্ন অর্থ বহন করে। যে নিজেকে বিশ্বাস করেন না সেই নাস্তিক। আস্তিকতা আর নাস্তিকতার দিকে আজকে না যাই দাদা, অবশ্যই কাদা ছোটাছুটি বন্ধ করতে হবে। কবি নিজেই একটা সংগঠন, বড় সুন্দর কথা। হ্যাঁ, কবি নিজেই একটা প্রতিষ্ঠান। কবিদের কোনো সংগঠন লাগে না, কারো হাত ধরে কাঁধে হাত দিয়ে না তাকে কবিতা লিখতে শিখতে হয় না। আমি আজকে দেখেছি অনেক বড় বড় গ্রুপ ক্রিয়েটররা বলছেন কবি বানিয়ে দিয়েছি, কবি বানিয়েছি। আরে বাবা, কবি কি কেউ কাউকে বানাতে পারে? পৃথিবীতে সমস্ত কিছুর বিদ্যালয় আছে, কবিতা লেখার কোনো বিদ্যালয় আছে নাকি? আছে? আজ পর্যন্ত শুনেছেন যে ওখানে কবিতা লেখা শেখানো হয় বা কবিতার গুরু আছে কেউ? কবিতার গুরু হয় নাকি? কবিদের গুরু হয় হয় নাকি? আমার তো জানা নেই। এটা যদি কেউ বলে থাকেন, লিখে থাকেন, তাহলে সেটা ভণ্ডামি, একদম সোজা কথা। কবিদের কোনো গুরু নেই, একদম না, স্ট্রেট ফরওয়ার্ড বললাম, কবিদের কোনো গুরু নেই। কবিদের গুরু কে জানেন? স্বয়ং ঈশ্বর, একদম উপরে যিনি আছেন তিনি হচ্ছেন গুরু। এই মাথাটার মধ্যে সেন্সরের মতো প্রত্যেকটা ক্ষণ শব্দের পুঁজি করে দিচ্ছেন, আর তাই বলে আমরা লিখতে পারছি। কবিদের কখনই এটা ভুলটা করবে না, গুরু হয়, প্রতিষ্ঠান আছে, কবিতা শিখতে পারে কেউ, আমি অমুকের ধরে আমি কবিতার লাইন শিখেছি, ভুল। সহযোগিতা আর গুরু, এটার মধ্যে অনেক পার্থক্য। আমাদের এই পার্থক্য শিখতে হবে, বুঝতে হবে, প্রয়োগ করা যাবে না। কারণ প্রতিলিপিত হবে, দুদিন পরে বইয়ে ছাপা হবে, পরবর্তী জেনারেশন না এই ভুলগুলো শিখে থাকবে। শিখে যখন এই ভুলটা ধরা পড়বে, ক্রমান্বয়ে এই ভুলগুলো ধরা পড়বে, তখন আপনার লেখার পড়বে না, হারিয়ে যাবেন 100 বছর পর। কবিদের নিজস্ব সত্তা দিয়ে তারা বেঁচে থাকে, অন্যের উপরে নয়। যাই হোক, এবার আধুনিক 1801 খ্রিস্টাব্দে থেকে বর্তমান সময়কালকে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলি। এটাকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে, হ্যাঁ, কৃতিকণা, আপনাকে ধন্যবাদ। দুই ভাগে ভাগ করা হয়। এবার দুই ভাগে উন্মেষ পর্ব। এই উন্মেষ পর্বটা কি? উন্মেষ পর্ব, উন্মোচিত, উন্মেষিত যে শব্দমালা আমরা যারা লিখি, আমরা অবশ্যই এই শব্দগুলোর অর্থ বুঝি। 1801 থেকে 1860 পর্যন্ত, 1801 থেকে 1860 পর্যন্ত বাংলা সাহিত্যের যে, আমি যুগ সন্ধিক্ষণের কথা বলেছিলাম, দুটো যুগের মিল বলেছিলাম, তখনই আধুনিক যুগের আসলে শুরু হয়েছিল। তারপরে বিকাশ পর্ব 1861, 1861 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আমরা বিকশিত হচ্ছি বাংলা সাহিত্যে, শব্দ ভান্ডার খুলছি। কবিদের গুরু নেই, হ্যাঁ, বিবেকানন্দ দাস কবিদের গুরু নাই, কবিদের গুরু থাকতে নেই। যদি কেউ বলে সেটা ভুল বলছেন, ব্যাখ্যা দেন, তাহলে আমি বলবো সেই ব্যাখ্যাটা একটা গোঁড়ামি। কবিদের গুরু স্বয়ং ঈশ্বর,
এতদিন পর্যন্ত পড়ালেখা করে যতটুকু শিখেছি আমি কোথাও পাইনি। কবিদের কোনো শিক্ষাগুরু নেই, নেই, এটা ঈশ্বর, একদম সম্পূর্ণ। এবং পৃথিবীর সমস্ত কিছু স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, সবকিছু আছে। একটা কবিতা লেখার স্কুল কলেজ করতে দেখান তো আমাকে, পাবেন কিনা? বাংলা সাহিত্যে গল্প, উপন্যাস এবং নাটক, প্রবন্ধ ইত্যাদি আধুনিক যুগের সৃষ্টি। পদ্য ও ছড়া বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপবন্ধ। তবে আধুনিক কবিতার প্রবর্তন হয়েছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বিংশ শতাব্দীর গোড়া থেকে আমাদের এই গোড়াপত্তনটা, এখান থেকে আধুনিক কবিতার জন্ম হয়েছে। এবার আধুনিক কবিতারও সংজ্ঞা আছে, উত্তরাধুনিক কবিতার সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা আমি আর একদিন দেব, যদি কোথাও সুযোগ হয়। আজকে আমি খুব স্বল্প আলোচনা করছি, কারণ আধ ঘন্টা চলে গেছে। এবার মধুময় সম্বন্ধে একটু বলি মাঝখানে, যেটা বলা হয়নি। 4 মাস আগে বিবেকানন্দ দা এই মধুময় গ্রুপটা খুলেছিলেন। আজকে 6 তারিখ, এই 6 জুলাই 4 মাস পূর্ণ হয়েছে। তো আজকে আমারও মনে হয় ভাগ্য ভালো নাকি, আমি না, ওনারা সিলেক্ট করেছেন তো বলছেন আজকে 4 মাস হয়েছে। 4টি মাস হয়ে গেল, 4টি মাস হয়ে গেল এই গ্রুপটা হয়েছে। মেম্বার সংখ্যা আমি দেখছি খুব ভালো। তো এই 4 মাসে খুব ভালো বিষয় করেছে। তবে ওনার যে প্রয়াস আমি দেখেছি, ওনাদের গ্রুপে পেন পোস্টেও আছে, শুদ্ধ বাংলা সাহিত্য চর্চা। শুদ্ধ বাংলা সাহিত্য চর্চা এবং শুদ্ধতার জন্য যা যা দরকার উনি শুদ্ধি অভিযানও চালান, আমি শুনেছি। সেটা হচ্ছে, আমাকে একটা কবিতা দিয়েছেন, কবিতায় কি সত্যি অনেক সুন্দর অর্থবহ কথা শুনছি। তবে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো কবিতা মানেই কি শুধু নারী আর নারী লিখেছি তাকে কবিতা করেছে বলে অশ্লীলতা দিয়ে সমাজের প্রজন্মকে নষ্ট করা হচ্ছে। আমার কণ্ঠটি খুব সুন্দর নাকি? আমি তো জানতাম না, এই প্রথম শুনলাম। যাই হোক, আমার কণ্ঠ অত সুন্দর নয়, আমি আসলে কথাই বলতে জানি না। আপনাদের কাছ থেকে শিখে শিখে যতটুকু শিখেছি। কবিতা শোনাবো আজকে, প্রচুর ঢের কবিতা শোনাবো। আমার কবিতার ভান্ডার কিন্তু অনেক বেশি। সারাদিন কবিতার মধ্যেই থাকি, অফিস থাকি, বাসায় থাকি, রাস্তায় থাকি। তবে আমি আমার জীবনে এমন একজন মানুষ পেয়েছি, যাকে আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম। সে আমার সাথে কবিতা পড়ছে, খেলছে। আজকে আমি পূর্ণ তাকে পেয়ে। সে আমার জীবনটা কবিতাময় করে তুলেছে। কবিতা আসলে আমার প্রথম প্রেম, আর আবৃত্তি হচ্ছে আমার সংসার। আর সেই সংসারের যিনি মালকিন, তিনি প্রচুর কবিতাবাজ। যাই হোক, হ্যাঁ, নুরুল কবির ভাই অবশ্যই, কবি গুরু নাই ঈশ্বর একমাত্র গুরু। খুব দামি কথা বলেছেন কবি বন্ধু। হ্যাঁ, আমি দেখি অনেককে গুরু লিখতে। এটা যুক্তির বাইরে। যদি কেউ যুক্তি দিতে চান, সেটা ঘোড়া যুক্তি দিয়ে ঘোড়া দৌড়তে চাইবেন। হ্যাঁ, তো এবার আমরা আবুল হাসানের একটি কবিতা দিয়ে, বাংলাদেশের বিখ্যাত একজন সাহিত্যের বরপুত্র এরা। আপনাদের কবিতা কারো থাকলে বলবেন, আমি এখানে পাঠাবেন, আমি পড়ে দেব। আবুল হাসানের কবিতা দিয়ে শুরু করছি। আপনারা আবুল হাসানকে অনেকে চেনেন না, অনেক বিখ্যাত একজন কবি, আধুনিক কবি। এই ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন। তিনি যদি আমাকে বলেন
তুই শুদ্ধ হব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার পায়ের নিচে পাহাড় আছেন। তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। এখন এখন আমি তোমার কাছে যাব। তোমার ভিতরে এক সাবলীল শুশ্রূষা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মোচ, আকাশে তাকা, আমি ক্ষত মুছে ফেলবো, আকাশে তাকাবো, আমি আধার রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, শুধু তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি, নেবু ফুল, গাভীর দুধের সাধা, হেলেঞ্চা শাকের ক্ষেত, যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে গভীর দুধের সাদা হেলেঞ্চা শাকের ক্ষেত, তোমার চিবুক সেখানেই আছে। তোমার চিবুকে তারা নিশ্চয়ই আছেন। তোমার চিবুকে সেই গাভীর দুধের সাদা সুবর্ণ রাখাল। তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয়, তৃণভূমি, কাছে আয় পুরনো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক ছোবো, কালিমা ছোবো না, কালিমা ছোবো না। আরো চলবে? আপনারা বললে চলবে, আপনারা যতক্ষণ বলবেন কবিতা চলবে। আপনারা যদি বলেন কবিতা আরো চলবে, না হয় বন্ধ, না হয় অন্য কথা বলবো। দাদা চলবে? কি সুন্দর। আসলে কবিতা যে শুনতে জানে না, তিনি যেন বধির হয়ে যায়। তিনি যেন তার মাতৃস্তনের দুগ্ধ থেকে বঞ্চিত হন। এটা আমার কথা না, আবু জাফর ওবায়দুল্লাহ। আচ্ছা, বিবেকানন্দ দা বলেছে চলুক। যে পায় সে পায়, কবি আহসান হবে। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসার জীবনের নাম। ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে, ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো। না না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়। সুসজ্জিত ঘরবাড়ি, শখের বাগান, সভামঞ্চে করতালি, জয়ধ্বনি, পুষ্পার্ঘ ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায়, কি অমূল্য ধন। এবার পড়ব সৈয়দ শামসুল হকের কবিতা। সৈয়দ শামসুল হক এমন একজন কবি, যিনি কাব্যনাট্য কাকে বলে শিখিয়ে দিয়ে গেছেন এপার বাংলা ওপার বাংলাকে বহু বছর আগের থেকে। ভালোবাসার দিনে রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস। তোমার চোখের আলো আমার রং, একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন, আমার তুলি এখন। আমি তোমার ঘুমের ছবি আঁকছি, তুমি নীলিন হয়ে শুয়ে আছো এখন আমার গভীর ভিতরে, আমার ছবির ভিতরে। নেটটা চলে গেছিল আমার, কারেন্ট, আমার পার্সোনাল নেটটা ওপেন করলাম, কারেন্ট চলে গেছিল।
দুঃখিত। আবার শুরু করছি। ভালোবাসার দিনে। রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস, তোমার চোখের আলো আমার রং। একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন। আমি তোমার ঘুমের ছবি আঁকছি, তুমি নীলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। এই ঘুম থেকে তোমাকে আমি জাগাবো না। অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালোবাসা দুহাতে তোমাকে আমি স্থির পটে স্থাপন করে চলেছি। পৃথিবীর সব রূপসীরা আমার পাশে দাঁড়িয়ে দেখছে তোমাকে। আমি তাদের ঈশ্বর দিচ্ছি কোনো তারা। অপূর্ব, অপূর্ব। আমি তাদের ঈর্ষা দিচ্ছি কেননা তারা স্থিরতা। শুয়ে পড়বো তোমার পাশে, তারপর একটু করে প্রান্তর কালের গ্রহণ লাগা চাঁদ তখন বেরিয়ে এসে আমাদের দুজনের ছবি আঁকবে। যে দেখবে সে দেখবে। আপনারা মহাকবি কায়কোবাদের নাম শুনেছেন কিনা আমি জানি রচনা আছে। বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। আমি তার একটি ছোট্ট কবিতা পড়ব। মনে কি পড়ে সেই প্রথম চুম্বন, যবে তুমি মুক্ত কেশে ফুলদানি বেশে এসে করেছিলে মোরে প্রিয় স্নেহ আলিঙ্গন। মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন? প্রথম চুম্বন মানব জীবনে আহা শান্তি শান্তি প্রসবন। কত প্রেম, কত আশা, কত স্নেহ ভালোবাসা বিরাজে তাহায় ধন। মনে পড়ে গো সেই চুম্বন। হায় সে চুম্বন, কত সুখ দুঃখের, কত অশ্রু বরিশন, কত হাসি, কত ব্যাখ্যা, কত ব্যথা, আকুলতা ব্যাকুলতা, প্রাণে প্রাণে কত কথা, কত সম্ভাষণ। মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন? সে চুম্বন আলিঙ্গন অতৃপ্ত হৃদয় মূলে ভীষণ ঝটিকা তুলে, উন্মত্ততা মাদকতা ভরা অনুক্ষণ। মনে কি পড়ে সেই প্রথম চুম্বন? আমি জানি ভালো লাগছে কিনা, কারণ আপনাদের কাছ থেকে আমি সেরকম বুঝতে পারছি না। অনেকদিন পরে সেমিনার ও কবিতা আবৃত্তি, আমরা বিশ্ববিদ্যালয়ের সেমিনার ও গাছতলা বন্ধুরা মিলে কবিতা পড়ে আবার পেলাম। আন্তরিক ধন্যবাদ করি। না সেমিনারে কিছু নেই, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমি চেষ্টা করছি মানুষ যদি কিছুটা ভালোবাসার রং, অপূর্ব কবিতা আবৃত্তি। তো আপনি শুনে কবিতা পাঠানোর লোভ সামলাতে পারছি না। হ্যাঁ নুরুল কবির পাঠাবেন। আপনার কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও কবিতা দিই, এবং মধুমায়ারও কিন্তু একটু ইউটিউব চ্যানেল আছে। আমি আমাদের কবিতা কথন চ্যানেল, সেই চ্যানেলটায় আমরা কাজ করে থাকি বিভিন্ন কবিতা। এবার আমার একজন প্রিয় কবি পশ্চিমবঙ্গের, তার কবিতা পড়ব। ইচ্ছে ডানা, লেখক কৃতিকণা। আমি ওনার লেখা খুব পড়ি, কারণ ওনার লেখাগুলোর মধ্যে আমি অনেক কিছু টান খুঁজে। লিখছি বসে তোমায় চিঠি নিকুশ নিঝুম রাতে, সকাল হলেই পাঠিয়ে দেব মেল পিয়নের হাতে। জানি অনেক দূরে তবু তোমারই হাত ধরি, তোমার সাথে সারাটা দিন একাই গল্প করি। আমি তোমার বকবকানি বকম বকম করে
বুঝি তোমার মাথা ধরাই আমার কথার তোড়ে, তবু তোমার আশকারাতে যখন তখন লিখি, লিখতে লিখতে তোমার ছবি কতবার যে দেখি। তোমার কাঁধেই মাথা রেখে তোমার সুরে গাই, মনের সুখে গল্প বলি যা ইচ্ছে তাই। জানো আমার প্রাণভোমরা তোমার বুকের মাঝে, তাই হারিয়ে গিয়েও কোনোদিনও হারিয়ে যাব না যে। ভালোবাসার নেশা আমার, ভালো লাগার টান, ভালো থাকার ইচ্ছে দিয়ে ভরিয়ে রাখি প্রাণ। কালোগুলো দুহাত দিয়ে আড়াল করে রাখি, আলোর আশায় দু চোখ ভরে ভালোটুকুই দেখি। অন্ধকারে পথ চললে অন্ধ কি কেউ হয়? বন্ধুরতা একটু শুধু হোঁচট খাওয়ার ভয়। নাইবা পেলাম দিনের আলো, মন যে আলোকময়, ভালোবাসার জ্যোৎস্না নিয়ে পথ চলতে হয়। বর্ণগুলোর লাগাম খুলে দূর দেশে দেই পারি, কল্পনারই খড়কুটোতে ছোট্ট বাসা গড়ি। আকাশ নদী সাঁতরে পেরোই, মেঘেতেই ডুব। ইচ্ছে ডানায় তোমার সাথে উড়ান ভরি খুব। হাসছে সবাই, ভাবছে আমি বড্ড ছেলে মানুষ, বোকা ভালোবাসার ফানুষ। কিন্তু দেখো ঠিকই একদিন ওই ফানুসে চড়ে পৌঁছে যাব তোমার কাছে স্বপ্ন দেখা ভরে। দরজা খুলে অবাক হয়ে দেখবে টেনে কাছে, পাগলু তোমার আগের মতোই সেই পাগলুই আছে। ধন্যবাদ। আপনার কবিতা যতই পড়ি আমার তো একটা ভালো লাগা আছে, দর্শকদের বা যারা দেখছেন তাদের কি ভালো লাগবে কিনা আমি জানি না। খুব বাস্তববাদী লেখক, তবে আপনার স্বপ্নটা পূরণ হোক। আপনার পাগলু যেন আপনাকে বলে সেই পাগলুই আছি। ভরসা রাখুন তার উপর। স্বপ্নের হাত, জীবনানন্দ দাশ। পৃথিবীর বাধা এই দেহের ব্যাগাতে, হৃদয়ের বেদনা জমে স্বপনের সাথে। আমি তাই আমারে তুলিয়া দিতে চাই সেই সব ছায়া এসে পড়ে, দিনের রাতের ঢেউয়ে তাহাদের তরে জেগে আছে আমার জীবন। সব ছেড়ে আমাদের মন ধরা দিতে যদি সেই স্বপনের হাতে, পৃথিবীর রাত আর দিনের আঘাতে বেদনা পেত না তবে কেউ আর, থাকিত না হৃদয়ের জড়া। সবাই স্বপ্নের হাতে দিত ধরা। আকাশ ছায়ার ঢেউয়ে ঢেকে সারাদিন সারা রাত্রির অপেক্ষায় থেকে পৃথিবীর যত ব্যথা বিরোধ বাস্তব হৃদয় ভুলিয়া যায় সব। চাহিয়াছে অন্তর যে ভাষা, যেই ইচ্ছা যেই ভালোবাসা, খুঁজিয়াছে পৃথিবীর পারে পারে গিয়া। স্বপ্নে তাহা সত্য হয়ে উঠেছে ফলিয়া, মরমের যত তৃষ্ণা আছে তারই খোঁজে ছায়ার স্বপনের কাছে। তোমরা চলেই আসো সব, ভুলে যাও পৃথিবীর ওই ব্যথা ব্যাঘাত বাস্তব সকল সময়। স্বপ্ন শুধু স্বপ্ন জন্মলয়, যাদের অন্তরে পরস্পরের যারা হাত ধরে নিরালা ঢেউয়ের পাশে পাশে, গৌধূলির অস্পষ্ট আকাশে যাহাদের আকাঙ্ক্ষার মৃত্যু জন্ম সব পৃথিবীর দিন আর রাত্রির রব। শোনে না তাহারা সন্ধ্যার নদীর জল, পাথরে জলের ধারা আয়নার মতো জাগিয়ে উঠেছে স্তত ইস্পিত। তাহাদের তরে তাদের অন্তরে স্বপ্ন শুধু স্বপ্ন জন্ম লয় সকল সময়। পৃথিবীর দেয়ালের উপর আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছে অন্তরের কথা, সেসব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া, দিনের উজ্জ্বল পথ ছেড়ে দিয়ে ধূসর স্বপ্নের দেশে গিয়ে। হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায়, ঢেউ তুলে তৃপ্তি পায় যদি, তবে ওই পৃথিবীর দেয়ালের পরে লিখতে যেও না তুমি অস্পষ্ট অক্ষরে
অন্তরের কথা। আলো আর অন্ধকারে মুছে যায় যে সব ব্যর্থতা, পৃথিবীর এই অধীরতা। কৃতিকণা, আপনার কবিতাটা, আপনাদের আরো যদি কারো কবিতা থাকে, এখানে ইন্দ্রাণী চক্রবর্তী, বিবেকানন্দ দারও কবিতা থাকে, আপনি পাঠাতে পারেন, আমি পড়ব। জীবনানন্দ দাশের কবিতাটা শেষ হয়নি এখনো। থেমে যায় আমাদের হৃদয়ের ব্যথা, দূরের ধুলোর পথ ছেড়ে স্বপ্নের ধ্যানেরই কাছে ডেকে লয়। উজ্জ্বল আলোর দিন নিভে যায়, মানুষের আয়ু শেষ হয়, পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখে তার। কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিনই রয়। সময়ের হাত এসে মুছে ফেলে আর সব, নক্ষত্রের আয়ু শেষ হয়। আমার কবিতা কারো কাছে আছে, আপনাদের কারো কাছে আমার একটা কবিতা, একটু আপনারা কষ্ট করে দিন না, আমার এখানে আমার কাছে তোলা নেই। আমার একটা কবিতা কি পড়বো কিনা আপনাদের মতামত জানতে চাই। তার আগে আমি আপনারা মতামতটা দিন। তারপরে আরো অনেক কবিতা আছে আমার কাছে, দাদার একটি কবিতা এর মধ্যে পড়ে ফেলি। আমার কবিতা যদি কারো কাছে থাকে, এই মধুমায়া গ্রুপে অনেকে আছেন, তারপর আপনি আছেন, আপনারা আছেন, আমাকে একটু দিন এখানে। মধুমত কবিতা উৎসবে দেওয়া কবিতা 6, নীরব প্রেম, বিবেকানন্দ বিশ্বাস। সব ছন্দেরই সাথে মেঘিরি বনি বনা, খেলে যাচ্ছে সকাল থেকেই বিকাল, গড়ালো প্রেম খেলা। তখন গড়ালো প্রেম খেলা তখনও। ও মেঘ, শিখিয়ে দে গহীন প্রেম, শস্য রেণু মাখা প্রেম, মেঘেরই পাখায় ময়ূর পঙ্খী, স্বপ্নেরই নীল নদী। ও মেঘ, ভাসতে দে আমায় তার প্রেমে। ভাসে পাগল হাওয়া, ভাসে উদাসী কল্পনা, মন আকাশের ভীষণ চাওয়া। প্রজাপতি হই প্রবালী বাতাসে, চুপি চুপি কথা কই, হই ছই। তবু শূন্যতা যোজন বিস্তৃত, নীরবতা তার শত সহস্র বছর, শত সহস্র বছর। বিবেকানন্দ দা কিন্তু একটা কবিতা আমাকে পাঠিয়ে দিয়েছেন, তার মানে কবিতা। আমি কলকাতা যেতে চাই, সেই জন্য এই কবিতাটা আমি লিখেছিলাম বলতে পারো। অনেকদিন কলকাতা আসি না, অনেক কাজ আছে আসলে আমার। আমি জিজ্ঞাসাটা করেছি আমার কবিতাকে, আমার সংসারকে, আমার প্রেমকে। কবিতা আমার প্রেম, আবৃত্তি আমার সংসার। তাকে জিজ্ঞেস করেছি বলতে পারো। বেশ অনেকদিন দেখা হয় না তোমার সাথে, খুব অভিমান হয়েছে নিশ্চয়ই এতদিনে। ভালোবাসা আমার বোমারু বিমান, জলকামান কিংবা টিয়ার সেল উপেক্ষা করে, পিচ ঢালা পথ, রেল স্টেশন অতিক্রম করে এগিয়ে যাব বেনাপোল বন্দর অভিমুখে। যেদিন কমে যাবে পৃথিবীর অসুখ, হঠাৎ এসেই সম্মুখ পানে ঠায় দাঁড়াবো, কি করে স্থির রইবি? আনন্দ অশ্রুতে ভাসবে ওই যুগল চোখ অঝোর ধারায়, কিভাবে রাখবে তখন অভিমান পুষে বুকের অন্দরে? সংবরণ করতে পারবে? ভাগ্যের বিড়ম্বনায় রয়েছি দুজনে বহু দূরে, শত সহস্র মাইল। দেখো, এই দূরত্ব শেষ হবে সময়ের প্রয়োজনে। প্রথম দেখা হওয়ার মহেন্দ্রক্ষণ ভেবে তুমি যখন চলে যাও মুহূর্তেই মন খারাপের ব্যালকনিতে, সে যাতনায় আমিও হই ক্ষত বিক্ষত। সংকটাপন্ন পৃথিবীর মুক্তি মিললে অদৃশ্য ব্যাধি থেকে ছুটে চলে আসবো তোমার অপেক্ষমান পরিচিত ঠিকানায়।
মানচিত্রের সরলরেখায় তারকাটা না থাকলে চলে যেতাম কবেই হেঁটে হেঁটে রেল লাইন পিচঢালা পথ পেরিয়ে তোমার বাড়ির আঙিনায় অথবা পাড়া মহল্লায়। আজকাল মানুষ নয় মনে হয় মাঝে মাঝে, কেন পাখি হলাম না প্রভুর অসীম কৃপায়। অন্তত সামগ্রিক প্রাচীর টপকে যেতে পারতাম অনায়াসে। তুমি তো জানো প্রিয়তমা, তোমার একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য ওই নির্মোহ আলেন্দু চুকুলে। বহুকাল রয়েছি ফেরার আশায়, কাটিয়েছ বিনোদ্র রজনী। অপেক্ষাকে উপেক্ষায় বদলে দিয়ে ছুটে যাবই যাব। তোমার প্রেমিক পুরুষ কতদিন হলো পান করেনি প্রেমীয় সুধা। রসময় ওষ্ঠের নিবিড় আলিঙ্গন, শারীরিক উত্তাপ, উষ্ণ ছোঁয়া। এত মৃত্যু এই অনিশ্চিত পৃথিবী পায়ে ঠেলে কি করে চাই তোমার কাছে বলতে পারো, বলতে পারো? আমার কবিতা চলবে? আমার কবিতা চলবে না? আপনারা বলুন, আপনাদের কবিতা দিন না। হ্যাঁ, আমি তো পড়লাম দাদা। 1 ঘন্টা তো হয়েও গেছে। লাইভ চলবে? বোরিং লাগছে আপনাদের? খারাপ লাগছে? আপনাদের ভালো লাগছে কিনা খারাপ লাগছে কিনা সেটা আমাকে বলতে হবে, তাহলে 1 ঘন্টা তো হয়ে গেছে। আমার কবিতা চলবে কেন? আপনাদের কবিতা দিন না। আচ্ছা, প্রতিলিপি একজন একটা কবিতা পাঠিয়েছেন, আমার একজন প্রিয় কবি। এখন খুব ইচ্ছে হয় অন্তরীণ একটি স্বচ্ছ স্ফটিক হৃদয় গড়তে চাই তো প্রতিটি স্বর্গীয় স্পর্শে। তা থেকে মনস্থির করেছি, হে ভালোবাসার এই যুগীয় দেবী, আমি একান্তই তোমার মতো শ্বেত শুভ্র প্রতীকী হতে চাই। দীক্ষা নিক তোমাতে আমাতে ভালোবাসার প্রকৃত সংজ্ঞা কি, ব্যাখ্যা কি, পৃথিবীর সমস্ত প্রেমিক পুরুষ প্রেমিক নারী। মৌনিক সহাবস্থানে দুজনের বসবাস যেন শ্রেষ্ঠ বিরল কাব্য। ক্লেদ জরাজীর্ণতা মুক্ত হোক পৃথিবীর সমস্ত প্রেমীয় অন্তর, প্রেমীয় অন্তর। ভেনাসটা পড়েই আমি আপনাদের আপনাদের পছন্দের কোনো কবিতা আমরা আমরা পাঠ করব। শতাব্দীতে তুমি আর আমি, প্রেমের দেবীর মতো তুমিও হয়ে ওঠো ভীষণ হিংসটে। একটি মাত্র চাওয়া হবে এ যুগে, বহু প্রেমিক নয়, আমি যেন একমাত্র পুরুষ হই ধরাধামে। আমাদের ঔরস্য জন্ম নেবে কাম দেবতা, ধ্বংস নয়। এই প্রেমে জন্ম নেবে শান্তির সভ্যতা। অতীতের মতো ভালোবাসার শব্দটি ভুলে আমাকে শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে, লাইনটা আবার কেটে গেছে। অতীতের মতো ভালোবাসার দেবীগণ ভালোবাসা না ভয়ে ভয়ে কাটাবে ইহকাল, জলাঞ্জলি দেবে সমস্ত আকাঙ্ক্ষা। 23শে এপ্রিলের বদলে পৃথিবীতে পালিত হোক আরেকটি দিবস, 21 শতকের ফেব্রুয়ারির 9 তারিখটি এশিয়ার তিলোত্তম শহর কেন্দ্রিক। কলকাতা তিলোত্তম শহর তো। আমার কণ্ঠটা দারুণ মিষ্টি আর মাধুর্যময়, স্নিগ্ধ। আচ্ছা আচ্ছা, আপনাদের কবিতা হেনা রয়
অভিমান কবিতাটি আপনি পাঠিয়েছেন। আমি তো মানে অনেক উপরে চলে গেছে। কৃতিকণার কবিতাটি খুব সুন্দর, বাহ, সুন্দর সন্ধ্যা, ধন্যবাদ। আমি শুধু পড়ছি, আমি আবৃত্তি করছি না, কারণ আবৃত্তিটা করতে গেলে স্টুডিও বা ওরকম ব্যাপার লাগে, মিউজিক টিউজিক। তো আপাতত আমি পাইনি। আপনারা যারা কবিতা পাঠিয়েছেন আপনারা আবার একটু পাঠাবেন। হ্যাঁ, মধুময় কবিতা উৎসবে কবিতা 5 শিখছেন অনুপ রয়, ধন্যবাদ দাদা। চাউকি কবিতা রচনায় বিবেকানন্দ বিশ্বাস। আপনাদের কবিতা দিন না। লিখেছে চিরকুটে চেনা এক নাম, সযতনে তুমি যদি চাও আবার করে নতুন শব্দ বাঁধি। তুমি যদি চাও উড়িয়ে দিতে পারি এক মুঠো রং কাগজের নৌকা পালেতে। লিখেছি আধ ভাঙা কবিতা হলদে পাতাতে। তুমি যদি চাও পুড়িয়ে দিতে রাজি সব কবিতা আমার। তুমি যদি চাও আবারও ঠোঁটে ঠোঁট। তুমি যদি চাও আবারও এক বিছানায় ভোর। তুমি যদি চাও আবারও হতে পারি ছুঁয়ে। চাও তুমি, তুমি যদি চাও। আচ্ছা, এটা রাইটার নারায়ণ ভৌমিক। হ্যাঁ, আপনার এই কবিতাটা স্যালুট। আমার এরকম কবিতা আছে একটা, তুমি যদি চাও এক বিছানায় আবার ভোর। আবার ভোর না, এক বিছানায় কাটাবো ভোর। আমার ওটা ওই লাইনটা। হঠাৎ কান্না এলো তোমার চোখে, কাঁদলে ভীষণ। আমার কাঁধে মাথা রেখে দ্বিতীয়বারের কান্না তোমার অন্য ছিল। ভালোবাসার সেই কাঁধটা এই ছোঁয়া দিল। আবারও তুমি কাঁদলে যখন ইচ্ছে ভুলে, ভোলাতে আমায় আমার কাঁধে খুঁজে নিল। এখন বদলে যাওয়া ভালোবাসায় ভাষ্য তুমি, ইচ্ছে হলো ভীষণ প্রেমে কাঁদি আমি। আজকে প্রথম কাঁদবো আমি শুকনো চোখে, অলক্ষ্যতেই কেঁদে নেব নিজের কাঁধে মাথা রেখে। কি লিখছেন এসব আপনি বিবেকানন্দ দা? কি লিখছেন? আমি 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 তো বুঝতে পারলাম না কি লিখছেন আসলে। আমার বুদ্ধির বাইরে। আমি বুঝলাম না আসলে কবিতাটা। বিবেকানন্দ দা আছেন? আছেন আপনি? আমি যেটা বলেছি, দাদা যে কবিতাটা লিখেছেন, হঠাৎ বন্যা, ছেড়ে দিতে ভালো লিখেছেন, অনেক ভালো। আমরা ধারে কাছেও যেতে পারি না, পারি না এই লেখার কাছে। স্যালুট। আমি একটু এরকম করি, মজা করে কথা বলি। একান্ত সিদ্ধান্তগুলো ভেতরে ভেতরে শেকড় ছড়িয়ে দেয় নাগরিক অনুমোদনে। আপনার কবিতা পাঠাবেন, আবৃত্তি করে দেব। এবার আমরা হুমায়ুন আজাদের কবিতা শুনি। আপনারা কবিতা পাঠান, যারা লাইনে আছেন দেখছেন না, আপনাদের কবিতা পাঠান না, একটু পড়ি। ফুলেরা যা, লাইনটা ড্রপ হয়ে গেছে আবার, নেট খুব স্লো করছে।
মূল কবিতা হচ্ছে হেনরিক হাইনের। ফুলেরা জানতো যদি আমার হৃদয় ক্ষত বিক্ষত কতখানি, অজরে ঝরতো তাদের চোখের জল, আমার কষ্ট আপন করে মানি। নাইটিঙ্গেল আর শ্যামারা জানতো যদি আমার কষ্ট কতখানি, কত দূর, তাহলে তাদের গলায় উঠতো বেজে আরো বহু বেশি আনন্দদায়ক সুর। সোনালি তারারা দেখতো কখনো যদি আমার কষ্টের অশ্রুজলের দাগ, তাহলে তাদের স্থান থেকে নেমে এসে জানাতো আমাকে সান্ত্বনা ও অনুরাগ। তবে তারা কেউ বুঝতে পারে না, তা একজন শুধু শুধু একজন জানে আমার কষ্ট কত। আমার হৃদয় ছিনিয়ে নিয়েছে যে, ভাঙার জন্য বারবার অবিরত, বারবার অবিরত। হৃদয় ভাঙবেন না কারো, হৃদয় ভাঙা খুব কষ্ট। মসজিদ ভাঙা, পৃথিবীর সব কিছুর বিচার হয়, হৃদয় ভাঙার, মন ভাঙার বিচার আজ পর্যন্ত হতে দেখেছেন? এই বিচার যদি করা যেত, তাহলে পৃথিবীতে 99% মানুষের ফাঁসি হতো। আবার ফিরে আসি, শামসুর রহমান, সৈয়দ না, উনি শামসুর রহমান, শামসুর রহমান, রহমান, রহমান নয়, এই কথাটা অনেকে ভুল করেন। শামসুর রহমান, হ্যাঁ, ওনার নামটা রহমান। বাংলা সাহিত্যের বরপুত্র যিনি। তুমি হে সুন্দরীতমা, নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো এই আকাশ আমার, কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না। সন্ধেবেলা ক্যামেলি হাতে নিয়ে বলতেই পারো ফুল তুই আমার, তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে তোমার বলার অধিকার আছে জ্যোৎস্না আমার, কিন্তু চাঁদনি থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার, কি করে থাকবো নির্বাক? তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার, তুমি আমার। তারায় তারায় রটিয়ে দেব, সময়ের অপেক্ষায় আছি। একটু 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 মজাও করতে হয়, না করলে আপনাদের ভালো লাগবে কেন? নেটের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, আপনাদের ওখানে মনে হয় সমস্যা, আমার এখানেও হয়। প্রতীক্ষা, রফিক আজাদের কবিতা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্ত পাতা ঝরার শব্দ শুনবো বলে। নিঃশব্দে অপেক্ষা করছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য, হয়তো বা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলা। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না নুজ্জপিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি। পালা আদিয়াদির জীবন গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উদযাপন উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি, বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি, বন্ধুর মধুর হাসির জন্য আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি, কিন্তু আমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটি তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই শব্দ দুটোর মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পৌরে দোতানাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই তো আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, উন্মান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য।
আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব? বলো, করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বতের মতো দাঁড়িয়ে থাকবো, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শেকড় গজাবে। আমার প্রতীক্ষা তবু ফুরাবে না। তোমার জন্য তুমি আজীবন অপেক্ষা করতে পারি, মরে যেতে পারি। আগুন আগুন, ময়ূখ চৌধুরীর। ভালোবাসার মানুষটাকে বাইরে আনার জন্য ঘর থেকে কবি কি করতে পারেন, একজন পাগল প্রেমিক কি করতে পারেন, একটু শুনে দেখুন। তোমাকে দেখব বলে একবার কি কাণ্ডটাই না, আগুন আগুন বলে চিৎকার করে সমস্ত পানাটাকে চমকে দিয়ে তোলপাড় করে সুখের গেরস্তিলিতে ডুবে যাওয়া লোকজনদের বর্ষিকাতা মাছের মতো বাইরে টেনে নিয়ে এলাম। তুমিও এসে দাঁড়ালে রেলিংয়ে। কোথায় আগুন? আমাকে পাগল ভেবে যে যার মতো নিজের ঘরে ফিরে গেল। একমাত্র তুমিই দেখতে পেলে তোমার শিক্ষিত চোখে আমার বুকের পাড়ায় কি জবর লেগেছে আগুন। প্রেমিকরা এরকমই হয়। আমরা ছোটবেলায় বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলতাম না, পুলিশ, সরি। তো প্রেমিকরাও সেরকম হয়। প্রেমিকরাও প্রচুর রকম তার প্রেমিকা আছে না দেখার জন্য এটা কিন্তু করে থাকে। এটাকে আপনারা আবার অন্যভাবে সংজ্ঞা দেবেন না, কারণ প্রেমিক মন যারা, তাদের এটা হয়। নেটের সমস্যা চলছে এটা বলে একজন যে লিখে চলে গেলেন, এবার আর কেউ লিখছেই না। হাসান হাবিবের আসমানের তারা সাক্ষী। আমি কোনো আগন্তুক নই কবিতার নাম। পলি ঘোষ, কৃতিকণা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা যারা আছেন একটু সাড়া দেবেন। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তারা ঝাঁকড়া ডুমুরের বলস্থির দৃষ্টি। মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামই সর্বত্র সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খড়রৌদ্রের জলস বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে অনাত্মীয় নই, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষীর জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বাদ্যকের নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জামিলার মার শূন্য খাকা রান্নাঘর, শুকনো থালা বাসন চিনি, সে আমাকে চেনে। হাতে রাখো বৈঠায়, নাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন, আমার শরীর লেগে আছে এই সুবাস। আমাকে বিশ্বাস কর, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনারা। আমার অস্তিত্বে গাথা আমি এই উদাহরণ, মুগ্ধ এক অবোধ বালক। আপনারা মনে হয় কেউ লিখছেন না, নেট খুব স্লো করছে। যারা পাচ্ছেন নেট তারা একটু লিখে দিন না।
তারা একটু লিখে দিন। ঠিক আছে, খুব নেটটা স্লো করছে মনে হয়। আমি তাহলে আজকের মতো সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। মধুমায়া গ্রুপের জন্য আমার ভালোবাসা, আমরা সাথে আছি আপনার। সাহিত্য শুদ্ধতায়, সাহিত্য হোক সর্বাঙ্গীন মঙ্গলের জন্য, রেশারেশি নয়, শুধু ভালোবাসায় বেঁচে থাকুক সাহিত্য, এইটুকুই কামনা করব। এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ভালোবাসা। সুন্দর থাকবেন, কবিতাময় হোক জীবন, কবিতায় বেঁচে থাকুক আমাদের দেশের সমস্ত ছোট বড় সাহিত্যের গ্রুপগুলো, সংগঠনগুলো। এই প্রত্যাশাই আজকে বিদায় নিচ্ছি। আরো অনেক কবিতা ছিল, পড়ার ইচ্ছেও ছিল, কিন্তু পারলাম না, হয়তো আমাকে কেউ শুনতে পাচ্ছেন না। তো রাখছি, 1 ঘন্টা ওভারও হয়ে গেছে, আবার হয়তো কোনোদিন দেখা হবে। সালাম, নমস্কার, আদাব, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপুন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।